সংবিধান সংশোধন প্রশ্নে ছাত্র প্রতিনিধি এবং রাজনৈতিক দলের মতানৈক্য, সবার অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দরকার, সুশাসন দরকার, সাম্য দরকার, ন্যায় বিচার দরকার। এটাকে সামনে রেখে যাই হয় তাই আমরা গ্রহণ করতে চাই। না ফেরার দেশে দস্যু বনহুর নায়িকা অঞ্জনা, ৫ জোহর বিএফডিসিতে জানাজা শেষে বনানীতে দাফন। শীত আর কুয়াশায় বিপর্যস্ত জনজীবন, তাপমাত্রা কমায় বেশি দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাতে চেষ্টার কমতি রাখতে চায় না বিসিবি, নেতৃত্ব দেবেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের বাইরে, সেক্ষেত্রে এখন এটা খুব ভ্যালিডেটেড কোয়েশ্চেন। এই জিনিসটা আমার মনে হয় যে এই বিপিএলের মাঝেই সিলেক্টরদের সাথে বসে আমাদের ডিসিশন নেওয়া দরকার হয়। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শরীফ রওশন এবং আমি উজ্জ্বল হাফিজ। আনুপাতিক ও আসন ভিত্তিক দুই মাধ্যম রেখেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান পরিবর্তনের দাবি গণ অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র প্রতিনিধিদের। চাইলে গণপরিষদ পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে পারবে মত জাতীয় নাগরিক কমিটির। তবে বিএনপি বলছে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না যা জাতীয় নির্বাচনের সময়কে দীর্ঘায়িত করে। নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ মনে করেন, দলমতের অংশগ্রহণ নিশ্চিত করেই সংবিধানের পরিবর্তন প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। বিস্তারিত থাকছে গালিব ইবনে রিয়াজের প্রতিবেদনে। ৭২-এর সংবিধান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া স্বাধীন বাংলাদেশের পরিচালনার প্রথম ও প্রধান আইন। ১৯৭০ সালে জাতীয় ও প্রাদেশিক পরিষদে নির্বাচিতদের নিয়ে দেশ স্বাধীনের পর গঠিত হয় গণপরিষদ। লাখো শহীদের রক্তে ভেজা বাংলাদেশের সংবিধান প্রণয়নের দায়িত্ব পড়ে ৪০৬ জন সদস্যের ওপর, যার মধ্যে অধিকাংশ সদস্যই ছিলেন আওয়ামী লীগের। মাত্র ৮ মাসে বাংলাদেশ পায় রাষ্ট্র পরিচালনার দলিল। দ্রুত সময়ে সম্পাদিত হওয়ায় বাহবা মিললেও বিরোধী মতের গুরুত্ব না দেওয়ার অভিযোগও আছে এই সংবিধান নিয়ে। ৩ বছর যেতে না যেতেই আনা হয় বড় পরিবর্তন। সংসদীয় ব্যবস্থা বাদ দিয়ে আনা হয় বাকশাল তথা একদলীয় ব্যবস্থা। তখন থেকেই শুরু সংবিধানের কাটাছেঁড়া। এরপর যখন যে সরকার এসেছে নিজেদের মতো করে সংবিধানে পরিবর্তন এনেছে, আর এই সংবিধানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল সহ নানা সংশোধন এনে শেখ হাসিনা হয়ে ওঠেন কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী, যার শেষ হয় ২৪-এর গণ অভ্যুত্থানে। পৃথিবীর দেশে দেশে সংবিধান প্রণয়নে গণপরিষদ গঠন নতুন কিছু নয়, তবে তার গঠন প্রক্রিয়া আলাদা হয়েছে দেশভেদে। এবারের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংগঠনের শিক্ষার্থীরা চাইছেন আসন আর আনুপাতিক এই দুয়ের মিশ্রণে হোক গণপরিষদ নির্বাচন, যাদের ওপর সুনির্দিষ্ট দায়িত্ব থাকবে সংবিধান পরিবর্তনের। নতুন সংবিধান করার পদ্ধতি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। এটা আপনাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তথা গণপরিষদে যেতে হবে। এটাও সংসদ নির্বাচনের মতোই একটা নির্বাচন। ওখানে গিয়ে যারা নির্বাচিত প্রতিনিধি হবেন তারা হচ্ছে সংবিধান প্রণয়ন করবেন। বিভিন্ন দল যেভাবে সংসদ নির্বাচনে অংশ নেয় এখানেও তাই হবে। রাজনৈতিক দলের মধ্যে যারা আছে কিংবা আমরা সামনে কম্পিট করতে চাই, আমরাও থাকবো। আমরা একটা মিক্সড প্রপোজাল করেছি, মিক্সড করেন, কিছু আসন ভিত্তিক হোক, কিছু হোক এই আনুপাতিক ভিত্তিতে। এইভাবে করলে মিক্সড করলে তখন মোটামুটি সবার রিপ্রেজেন্টেশন থাকবে। আপনি একটাই নির্বাচন করবেন, সামনে যে নির্বাচনটা, এই নির্বাচনটাতে যারা নির্বাচিত হবে তারা গণপরিষদ গঠন করবে, তারাই দেশ পরিচালনা করবে। এবং গণপরিষদ তো আপনি তো ৫ বছর যাবত শুধু সংবিধান প্রণয়ন করা হবে না, সংবিধান প্রণয়নের একটা সুনির্দিষ্ট ডেডলাইন থাকে। তবে প্রশ্ন উঠেছে, রাজনীতির মাঠে দিন দিন সংস্কারের চেয়ে সামনে চলে আসছে জাতীয় নির্বাচনের প্রসঙ্গটি। সেখানে দেশের বড় দুই দল বিএনপি জামাতের গণপরিষদ নির্বাচন নিয়ে ভাবনা কি? কোনো কিছুই বেশি লেন্দি প্রক্রিয়ায় যাওয়া যাবে না, কারণ যেহেতু জাতীয় আন্তর্জাতিকভাবে অনেক ষড়যন্ত্র ফেস করে আমরা আসছি। ছাত্ররা একটা প্রস্তাব করতেই পারে, কিন্তু সেই প্রস্তাবনা নিয়ে আলোচনা করে ঐক্যমতের ভিত্তি ছাড়া কোনো কিছু করা যাবে না। তবে আমি বুঝতে পারি না যে জাতীয় নির্বাচন যদি হয়, জনগণ যদি একটা ম্যান্ডেট দেয়, জনগণের ম্যান্ডেট নিতে আমাদের সমস্যাটা কোথায়? গণপরিষদ গঠন করার
কথা বলা হলে সেটা রাজনৈতিক ঐক্যমত্য লাগবে। আর রাজনৈতিক ঐক্যমত্য ব্যতীত আসলে গণপরিষদ গঠনের এই বক্তব্যটা গ্রহণযোগ্য হবে না। নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদের মতে গণপরিষদ বা জাতীয় নির্বাচন যে কোনো প্রক্রিয়ায় সব দল মতের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যে নির্বাচনটা হবে সামনে, সেটা গণপরিষদ হিসেবে হতে পারে। গণপরিষদ হিসেবে হয়ে সংবিধানটা অ্যাপ্রুভ করার পরে এই পরিষদে আরেকটা আইন করে আবার পার্লামেন্ট হয়ে যেতে পারে, তাই না? এই পার্লামেন্ট হয়েই কিন্তু সংবিধান পাশ করতে হবে। সেই সংবিধানে হয়তো দ্বিকক্ষের কথা থাকবে, তখন দ্বিকক্ষের একটা নির্বাচন হওয়া লাগবে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দরকার, সুশাসন দরকার, সাম্য দরকার, ন্যায় বিচার দরকার। এটাকে সামনে রেখে যাই হয় তাই আমরা গ্রহণ করতে চাই। এখন দেখার অপেক্ষা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় জনমুখী সংবিধান পরিবর্তনের প্রশ্নে কি পদক্ষেপ নেয় রাজনৈতিক দলগুলো। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের নির্মমতায় আহত অনেকেই এখনো ভুগছেন মানসিক ট্রমায়, যা থেকে বের হতে পারছেন না প্রত্যক্ষদর্শী থেকে চিকিৎসকরাও। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, ছাত্র জনতার প্রত্যাশার প্রতিফলন না হলে সমস্যা আরও বাড়বে। বিস্তারিত জানাচ্ছেন দেলাওয়ার দোলন। পায়ে যখন গুলিটা লাগে, গুলিটা ভিতরে ঢুকে এটা ব্রাস্ট হয়ে যায়। যখন মিরপুর হসপিটালে ভিতরে নেওয়া হয় তখন আমার শরীর নিথর হয়ে আসছিল। ডাক্তাররা আমার হাবভাব দেখে বুঝতেছে যে আমি ভাবতেছি মারা গেছি। তো ডক্টর বলতেছে যে তুমি মারা যাও নাই, এখনো বেঁচে আছো। কথাগুলো বৈষম্য বিরোধী আন্দোলনে গুরুতর আহত ঢাকা কলেজ শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরানের। গেল 19 জুলাই আন্দোলনে জাতীয় প্রেস ক্লাব এলাকায় পুলিশের ছোড়া 6 ইঞ্চি তরল বারুদযুক্ত ইলেকট্রনিক বুলেটে বিদ্ধ হন সে। এতে 9 টুকরো হয়ে পায়ের মাংসপেশি ও হাড় উড়ে যায় তার। পাঁচ মাসের বেশি সময় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ইমরানের পায়ে অপারেশন হয়েছে 19 বার। স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কিনা তাও অনিশ্চিত। কর্তৃত্ববাদী হাসিনা পালিয়ে যাওয়ার আগে 27 জুলাই হাসপাতালে আহতদের দেখতে এসে বিরোধী মতের হওয়ায় চিকিৎসা বন্ধ করে দেয় তার। অতঃপর চিকিৎসার অভাবে পায়ে পচন ধরে কেটে ফেলার উপক্রম হয়। অভ্যুত্থান পরবর্তী এই যোদ্ধা এখন ভুগছেন মানসিক ট্রমায়। ঘুম ভেঙে যায়, হঠাৎ করে উঠে যাই, দেখি যে সারা শরীর ঘামিয়ে গেছে, চিকন ঘাম বেরিয়ে গেছে শরীর দিয়ে। নানা সংকটেও চিকিৎসকরা আহতদের সেবা দিয়ে গেছেন। তাদেরও মানসিক অবস্থা একই রকম। আহতদের দীর্ঘ সারি নিষ্ঠুর জখম এখনো তাদের তাড়িয়ে বেড়ায়। এই স্মৃতি থেকে আমরা এখন উঠতে পারি না, আমরা এখনো ঠিকমতো ঘুমাতে পারি না। আমাদের ঘুমের মধ্যে এই সিনারিওগুলো ভেসে ওঠে। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, আন্দোলনে আহত বহু শিক্ষার্থী শারীরিকভাবে অসুস্থ হলেও এখনও মানসিক ট্রমায় ভুগছেন, যাদের ভেতরে অস্বাভাবিক আচরণ এবং জীবনের প্রতি বিরক্ত লক্ষ্য করা গেছে। এ থেকে আত্মহত্যার প্রবণতা আসতে পারে বলে শঙ্কা মনোরোগ বিশেষজ্ঞদের। যারা আহত হয়েছেন, এই ক্ষতিগ্রস্ততার কম্পেনসেশন, ক্ষতিপূরণ যদি তারা পান, মনে একটা রিলিফ ফিল হবে। তাদের প্রতি যে অন্যায় হয়েছে সেই বিচারটা যদি তারা দেখতে পান, তাদের মানসিক যে এখন কষ্টটা সেটা অনেকটা লাঘব হবে। সরকারি 35টি মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে মানসিক রোগীদের চিকিৎসা দেওয়া হলেও বেশিরভাগ ক্ষেত্রেই মানসিক রোগ বিভাগ নেই। ওষুধ দিয়ে এ রোগীদের শান্ত করার পর স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য পুনর্বাসনেরও ব্যবস্থা নেই। অ্যান্টি ডিসক্রিমিনেশন ইউনিট আমরা তৈরি করেছি, তাদের জন্য আলাদা একটা ওয়ার্ড তৈরি করেছি। আমাদের 10-20 শয্যা বিশিষ্ট একটা ওয়ার্ড সবসময় রেডি থাকে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় তথা আমাদের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ অন্য মন্ত্রণালয়ের সাথে সমন্বিত প্রয়াসে তাদের জন্য সাহায্যের জন্য চেষ্টা করা হচ্ছে। সাম্প্রতিক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষণা তথ্য বলছে, গণ অভ্যুত্থানে আহতদের মধ্যে প্রায় 75% হালকা থেকে গুরুতর বিষণ্ণতায় ভুগছেন। তাদের মধ্যে 25% অবস্থা আরও গুরুতর।
20% বেশি অত্যন্ত গুরুতর উদ্বেগের সঙ্গে লড়াই করছেন, আর 60% ভুগছেন মানসিক চাপে। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত 1:10 রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার জানাজা আজ বাদ জোহর বিএফডিসিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। মৃত্যুর খবরে রাতেই হাসপাতালে আসেন তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন এক সময়ের বড় পর্দার নায়িকা অঞ্জনা রহমান। অবস্থার অবনতি হলে গত বুধবার রাতে তাকে নিয়ে আসা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। নায়িকা অঞ্জনা চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সুপরিচিত মুখ ছিলেন। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা ও বিদেশি সিনেমায় অভিনয় করেছেন এই গুণী শিল্পী। বাদ জোহর এফডিসি প্রাঙ্গণে অঞ্জনা আপার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং আমরা অবশ্যই চেষ্টা করব যে দেখেন রাত অনেক হয়ে গেছে যে বনানীতেই করতে, বাট ফ্যামিলিগতভাবে একটা ব্যবস্থা করা আছে। ওনার বোনজামাই আমাকে বলেছে সেটা জুরাইনে। অঞ্জনা দি শিল্পীতে একজন খুবই রিফাইন একজন শিল্পী ছিলেন, আর এত ভালো মনের একটা মানুষ ছিলেন, হাস্য উজ্জ্বল সবসময়। উনি আমার অবশ্যই সিনিয়র ছিলেন, কিন্তু আমি ওনার সাথে আমি অনেকগুলো ছবিতে কাজ করেছি। তিনি এমন একজন মানুষ ছিল যে ওনার সঙ্গে যদি কেউ 5 মিনিট আগে খারাপ ব্যবহার করেন বা উনি কষ্ট পায় 10 মিনিট পরে তিনি ভুলে যেতেন। আপুকে আমার ফ্যামিলি মেম্বার ফিল্মের যে সে হিরোইন বা সে নায়িকা একজন কিংবদন্তি সেটা সে ফিলই করতে দিত না। এতটা বেশি ভালোবাসা, সপ্তাহে একদিন হলেও সে ফোন দিত। পৌষের মাঝে এসে শীত মুড়ে নিয়েছে শহর থেকে গ্রাম। তীব্র ঠান্ডার সাথে উত্তরের হিমেল হাওয়া জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। এতে দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। সে খবরের বিস্তারিত জানাতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না এবং হিলিতে আছেন সোহেল রানা। তবে শুরুতেই যেতে চাই মুন্নার কাছে। মুন্না, দেখা যাচ্ছে যে সূর্য উঠেছে সম্ভবত। ভোরের দিকে যখন ঘন কুয়াশা, তখন যানবাহন চলাচলে কতটা সমস্যা হচ্ছে, আর কোনো দুর্ঘটনার কোনো খবর আছে কিনা? রওশন, আপনাকে আমি জানিয়ে রাখি মেহেরপুরে কিন্তু দিন দিন শীতের তীব্রতা বাড়ছে। যদিও আমি যদি আজকের কথা বলি, আজকে সকাল 6টায় মেহেরপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.2 ডিগ্রি সেলসিয়াস, যা গত 2 দিনের চাইতে কিছুটা বেড়েছে। গত বৃহস্পতিবারে মেহেরপুরের তাপমাত্রা ছিল 9.8 ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল ছিল 10.8 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আজকে তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের তীব্রতা কিন্তু কমেনি। আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু সূর্যের মুখ দেখা গেছে অলরেডি। আরো 10 থেকে 15 মিনিট আগে থেকে মেহেরপুরের আকাশে সূর্যের দেখা গেছে। তবে সূর্য উঠলেও সূর্যের যে তীব্রতা বা প্রভাব কিন্তু জনজীবন এখনো পড়েনি। তার কারণ হচ্ছে উত্তরের হিমেল হাওয়ার কারণে সূর্যের রোদটা কিন্তু জনজীবনে প্রভাব ফেলছে না। বিশেষ করে যারা ছিন্নমূল মানুষ, বিশেষ করে যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ, এরা কিন্তু এই শীতে অত্যন্ত কষ্টের মধ্যে দিন যাপন করছে। তার কারণ হচ্ছে তাদের কিন্তু শীত নিবারণের মতো ভালো কোনো পোশাক নাই। আবার আমি কয়েকজন ড্রাইভারের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন ডিসেম্বর মাসে থেকেই কিন্তু তাদের গাড়ি চালাতে কষ্ট হচ্ছে। বিশেষ করে যেগুলো দূরপাল্লার যানবাহন, বিশেষ করে মেহেরপুর থেকে ঢাকা, খুলনা বা রাজশাহী অঞ্চলে ছেড়ে যায় বা চিটাগাং অঞ্চলে ছেড়ে যায়, এদের কিন্তু গাড়ি চালানো অনেকটাই কষ্টের মধ্যে থাকতে হচ্ছে। তার কারণ অনেক সময় কয়েক হাতের দূরত্বও কিন্তু ঘন কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। তাই দুর্ঘটনার কিন্তু মাত্রা বাড়ছে, কারণ তাদের মধ্যে এক ধরনের ঝুঁকি নিয়ে ড্রাইভাররা গাড়ি চালাচ্ছে। এছাড়াও আমি যদি আপনাকে জানিয়ে রাখি, যারা রিক্সা চালক, ভ্যান চালক, এরাও কিন্তু অতিরিক্ত শীতের কারণে ঠিকমতো রিক্সা ভ্যান চালাতে পারছে না। অতিরিক্ত বাতাসে তারা নাকাল হয়ে যাচ্ছে, যার ফলে তারা কিন্তু আয় রোজগারও কমে যাচ্ছে। আবার অতিরিক্ত শীতের কারণে কিন্তু ঠান্ডা জনিত রোগীর চাপ বাড়ছে মেহেরপুরের হাসপাতালগুলোতে। বিশেষ করে শীতের শুরু থেকেই এখনো পর্যন্ত হাসপাতালের চাপ কিন্তু অনেক বাড়ছে। বিশেষ করে যারা শিশু এবং বয়োজ্যেষ্ঠ, এরা কিন্তু জ্বর, ঠান্ডা, কাশি সহ বিভিন্ন রোগের মধ্যে পড়ে যাচ্ছে। তাই চিকিৎসকরা তাদের বিশেষ করে বাড়ির বয়োজ্যেষ্ঠ এবং শিশুদেরকে সাবধানে রাখার পরামর্শ দিচ্ছে। রওশন, এই ছিল আমার কাছে
মেহেরপুরের শীত পরিস্থিতি সর্বশেষ। এবার একটু হিলির সোহেল রানার কাছে যেতে চাই, জানতে চাই যে হিলিতে শীতের তীব্রতায় বিশেষ করে ছিন্নমূল মানুষ যারা আছেন তাদের জীবনে আসলে কতটা প্রভাব পড়েছে? আমি শুরুতে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আজ সকাল 6টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.1 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকাল ছিল 10 ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে শীতের যে তীব্রতা সেটি কিন্তু কমেনি, এখনো শীতের তীব্রতা রয়েছে এবং সূর্যের আমরা দেখছি যে সূর্যের দেখা মিলেছে। সূর্যের দেখা মিললেও যে তাপের অনুভূত সেটি কিন্তু এখনো জনজীবনে কোনো প্রভাব পড়েনি। আর ছিন্নমূল মানুষের যে বিষয়টি আপনি বলছেন যে আসলে বছরের শুরু থেকে শীতের যে তীব্রতা বেড়েছে, এই তীব্রতা বেড়ে যাবার ফলে ছিন্নমূল এবং নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন তাদের জনজীবনে একটা বড় ধরনের প্রভাব পড়েছে। তারা তাদের কর্মের যে আয়ের প্রভাব সেখানে পড়েছে এবং ছিন্নমূল মানুষগুলো বিশেষ করে দুই দিকে বিপদে পড়েছেন শীতের কারণে। একই হচ্ছে যে তাদের শীত বস্ত্রের অভাব, অন্যদিকে তাদের আয়ের যে জায়গাটি সেখানে কিন্তু আয় কমে গেছে, সংসার পরিচালনার ক্ষেত্রে তাদের অনেকটাই বেগ পেতে হচ্ছে। সেই জায়গা থেকে তারা যেটি বলছেন, যদি প্রশাসনের পক্ষ থেকে শীত বস্ত্রের পাশাপাশি যদি খাদ্য সহায়তা দেওয়া হতো সেক্ষেত্রে তাদের জন্য অনেকটাই ভালো হতো। কারণ তারা বলছেন যে আসলে এই সময়টা যেহেতু আয় কম হয়, সংসার চালাতে অনেক কষ্ট হয়, তো সেই জায়গাতে তাদের একটা সহযোগিতা দরকার বলে তারা বলছেন। আমরা দেখেছি যে এখন পর্যন্ত বেশ কিছু রাজনৈতিক সংগঠন এবং উপজেলা প্রশাসন, পৌর প্রশাসকের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে, তবে সেটি চাহিদার চেয়ে অনেকটাই কম, যার কারণে কিন্তু এই পরিবারগুলো এখনো পর্যাপ্ত পরিমাণে শীত বস্ত্র পায়নি। এবং ছিন্নমূল যারা মানুষ রয়েছেন তারা রাস্তাঘাটে থাকছেন, তাদের গরম কাপড়ের আসলে অনেকটাই সংকট। তারা এই মুহূর্তে তাদের যে সমস্যাটা হচ্ছে অর্থের কারণে, তারা কিন্তু তাদের পরিবারের যে গরম কাপড়ের যে চাহিদা সেটি কিন্তু পূরণ করতে পারছে না। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে তাদের জীবনে এবং যারা নিম্ন আয়ের মানুষ আছেন তাদের জীবনে একটা বড় ধরনের প্রভাব কিন্তু এই শীতকালে পড়ে থাকে। সেই জন্য তারা বারংবার সরকারের দৃষ্টি আকর্ষণ করে থাকেন যে যাতে করে তাদের পাশে দুই দিক দিয়েই যেন সহযোগিতার হাত বাড়ানো, এক শীত বস্ত্র এবং অন্যদিকে খাদ্য সহায়তা। এবং আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি যে আসলে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে এই অঞ্চলে কিন্তু রোগ যে আছে, রোগবালাই বিভিন্ন বয়সের মানুষের সেটি কিন্তু বেড়েছে। আমরা দেখেছি বিশেষ করে শিশু এবং বৃদ্ধ বয়সে যারা রয়েছেন তারা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে এবং হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট থাকবার কারণে এই চিকিৎসা সেবা দিতেও অনেকটাই হিমশিম খেতে হচ্ছে তাদেরকে। তো সব মিলে বলা চলে রওশন, উত্তরের যে শীতের তীব্রতা সেটি ছিন্নমূল এবং নিম্ন আয়ের মানুষের জনজীবনে বড় ধরনের প্রভাব ফেলেছে। রওশন, শীতে মানুষের দুর্ভোগের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। এদিকে শীতের তীব্রতায় হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা, এতে বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী। অনেক, হাসপাতালে শীতজনিত রোগীর চাপ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। সর্বপ্রথম জানিয়ে রাখি যে আজ চুয়াডাঙ্গায় আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 12.4 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ গত কয়েকদিনের যে তাপমাত্রা সেই তাপমাত্রা রেকর্ডের থেকে কিছুটা তাপমাত্রা বাড়লেও সকাল থেকে আসলে শীতের যে অনুভব সেটি কিন্তু আসলে কমেনি। সাধারণ মানুষ এই শীতের চরম আকারে দুর্ভোগে আছে। সবথেকে বড় যে সমস্যাটি সেটি হচ্ছে এই যে হঠাৎ করেই শীত বাড়ায় এবং যে তাপমাত্রা সেই তাপমাত্রা কমে যাওয়ায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ উপজেলার যে 4টি স্বাস্থ্য কমপ্লেক্স এবং ক্লিনিক সেখানে কিন্তু প্রতিনিয়ত শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। এসব ভর্তি হওয়া রোগীর মধ্যে শিশু এবং বয়স্কদের সংখ্যাই বেশি। সবথেকে বড় কথা যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে মাত্র বেড সংখ্যা 37টি। এই বেড সংখ্যার 3 গুণ রোগী বর্তমানে ভর্তি আছে এই সদর হাসপাতালে। পাশাপাশি যারা বয়স্ক রোগী যারা ভর্তি হচ্ছে তারা কিন্তু বেড না পেয়ে আমি দেখেছি যে মেঝেতে আসলে চিকিৎসা নিচ্ছেন। সবথেকে বড় আসলে ভোগান্তিতে পড়েছেন রোগীর সাথে আসা যারা অভিভাবকরা আছেন, পরিবারের সদস্যরা আছেন, তারা চরম আকারে এক প্রকার ভোগান্তিতে পড়েছেন। সদর হাসপাতালে যদি এমন দশা হয়, স্বাস্থ্য কমপ্লেক্সের আসলে উপজেলাগুলোতে কি অবস্থা সেটি নিশ্চয়ই রওশন আপনি বুঝতে পারছেন।
পাশাপাশি প্রাইভেট ক্লিনিকগুলোতেও কিন্তু আসলে প্রতিদিনই আসলে শীতজনিত রোগীর সংখ্যা আসলে প্রতিদিনই বাড়ছে, সেটিও আমি খোঁজ রেখেছি। এছাড়া প্রাইভেট চেম্বারগুলোতেও আসলে বিশেষ করে শিশুরা কিন্তু আসলে বেশি চিকিৎসকের কাছে যাচ্ছেন। একটা বিষয় জানিয়ে রাখি যে হঠাৎ করেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গত 2 থেকে 3 সপ্তাহ আগে যে ডায়রিয়ার যে স্যালাইন সেটি আসলে সংকট দেখা গিয়েছিল। তারপরে চাহিদাপত্র পাঠানো হয়েছিল, হাসপাতাল কর্তৃপক্ষ সেই চাহিদাপত্র পাঠিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সেই স্যালাইনের যে সংকট সেটি কিন্তু আসলে নিরসন হয়নি। যারা অভিভাবকরা আছেন, পরিবারের সদস্যরা আছেন, রোগীদের সাথে যারা আসছেন, তারা বেশ কিছু অভিযোগ করেছেন যে হাসপাতাল থেকে পর্যাপ্ত ওষুধ তারা পাচ্ছেন না, চিকিৎসা তারা পাচ্ছেন না, সেবার মান একেবারেই আসলে নিম্নমানের, যার কারণে ওষুধগুলো কিন্তু তারা বাইরের যে ফার্মেসি আছে সেখান থেকে আসলে কিনছে। সিভিল সার্জনের সাথে আমার কথা হয়েছিল, এছাড়া আবাসিক যিনি কর্মকর্তা আছেন, মেডিকেল অফিসার আছেন, তাদের সাথে আমার কথা হয়েছিল। তারা বলছে যে হাসপাতালে ওষুধ সংকট থাকলেও আসলে সেবা দিতে তারা হিমশিম খাচ্ছে। রোগীর চাপ এতটাই বেশি যে তারা আসলে এই সময়টাতে আসলে হিমশিম খেতে হচ্ছে তাদের। তো সব মিলিয়ে কিন্তু এই শীত বাড়ায় যে রোগীর সংখ্যা আসলে প্রতিনিয়ত বাড়ছে, শীতজনিত রোগের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে। তো রওশন, আমার কাছে শীত বাড়ায় এই হাসপাতাল থেকে, চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে এই ছিল সবশেষ। চলতি বছরের মার্চ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম সন্দ্বীপ সমুদ্র যাত্রায় ফেরি চলাচল। এরই মধ্যে উভয় প্রান্তে পুরোদমে শুরু হয়ে গেছে ফেরি নির্মাণ, ড্রেজিং জেটি ও টার্মিনাল নির্মাণের কাজ। এতে যাত্রাপথে শত বছরের দুর্ভোগ লাঞ্ছনা থেকে মুক্তি পেতে যাচ্ছেন সন্দ্বীপবাসী। নতুন এই সার্ভিস চালু হলে সন্দ্বীপের কৃষি, অর্থনীতি এবং পর্যটন বাণিজ্যেও নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে মনে করছেন সেখানকার মানুষ। হোসাইন জিয়াদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ নবাব। সীতাকুণ্ডের কুমিরা ঘাট, শত শত কেজি ওজনের মালামাল নিয়ে শহর থেকে 30 কিলোমিটার দূরের এই ঘাটে প্রতিদিন আসেন 4 থেকে 6 হাজার সন্দ্বীপবাসী। 20 কিলোমিটার সমুদ্র যাত্রায় এখান থেকেই দুর্ভোগের শুরু। রোদ বৃষ্টিতে লম্বা লাইনে দাঁড়িয়ে কাটতে হয় টিকিট, মালামাল নিয়ে ঠেলতে হয় ভ্যান গাড়ি, কখনো কাদা মারিয়ে আবার কখনো কোমর সমান পানি ভেঙে উঠতে হয় নৌযানে। ঘাট থেকে লাল বোট, স্পিড বোট, মালামালের কাঠের ট্রলার ও জাহাজ, এ 4 ধরনের নৌযান চলাচল করে। সবগুলো জলযানের নিয়ন্ত্রণ এক মালিকের হাতে। এতে ইচ্ছেমতো ভাড়া নেয়ায় বাড়ে দুর্ভোগ। নৌযান চলে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, এরপর রাত নামলেই বিচ্ছিন্ন হয়ে পড়ে দ্বীপটি। এই অবস্থা চলে আসছে ব্রিটিশ আমল থেকেই। যে আমাদের সন্দ্বীপের যাতায়াত ব্যবস্থা, আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম যাই বলেন, আমরা এই একটা জায়গায় আমাদের যাতায়াত ব্যবস্থা, আমরা এটার অবকাঠামোগত কোনো পরিবর্তন আমরা দেখতে পারতেছি না। উঠানামা এটা খুব পর্যাপ্ত দুর্ভোগ, যে দুর্ভোগের আর সীমা নাই। আমরা এত বেশি প্রবলেমের মধ্যে আছি, যেটা বলে বোঝানো যাবে না। সম্প্রতি সন্দ্বীপকে নৌবন্দর ঘোষণার পর ঘাটটি জেলা পরিষদ থেকে নিয়ন্ত্রণে নেয় BIWTA। শুরু হয় নতুন দিগন্তের সন্ধান। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত এতকাল পরিচিত ছিল স্থানীয় পর্যটন কেন্দ্র হিসেবে। সব ঠিক থাকলে নতুন বছরে সন্দ্বীপবাসীর বহুল কাঙ্ক্ষিত ফেরিযাত্রা শুরু হবে এখান থেকেই। এরই মধ্যে সন্দ্বীপের গাছুয়া ও সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া প্রান্তে পুরোদমে কাজ শুরু করেছে BIWTA। চলছে সমুদ্র থেকে 800 মিটার সড়ক নির্মাণ কাজ। নতুন করে নির্মাণ করা হচ্ছে বেড়িবাঁধ, গাড়ি পার্কিং এরিয়া, টার্মিনাল ও জেটি। এছাড়া সাগরে যেখানে ফেরি থামবে সেখানে চলছে ড্রেজিং ও ব্লক ফেলার কাজও। বাঁশবাড়িয়ার এই সমুদ্র উপকূল ইতোমধ্যে আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে স্থানীয় পর্যটকদের কাছে। প্রতিদিন শত শত পর্যটক ছুটে আসেন চট্টগ্রাম সহ আশেপাশের উপজেলা থেকে। সন্দ্বীপবাসী আশা করছে যেহেতু ফেরি চালু হলে দিনেই সন্দ্বীপ থেকে ফেরত আসা সম্ভব হবে, সেহেতু সন্দ্বীপ হয়ে উঠবে পর্যটনের নতুন সম্ভাবনাময়ী স্থান। তারা আশা করছেন একই সাথে এই বাঁশবাড়িয়া সমুদ্র উপকূলও অর্থনীতি, বাণিজ্য আর কর্মসংস্থানের নতুন ক্ষেত্র হয়ে উঠবে। আমরা এখানে এসে দেখলাম বেশ জোরে সোরেই কাজ চলছে। যে সড়কটি হবে সেটি আমার পেছনে যে ড্রেজারটি দেখতে পাচ্ছেন তারও ঠিক 200 মিটার পেছনে গিয়ে সড়কটি শেষ হবে, যেখান থেকে ফেরি
সন্দ্বীপ অংশে যাত্রা শুরু করবে। ইতিমধ্যে ওখানে ফেরি সার্ভিস চলাচলের কাজ শুরু হয়ে গেছে, আর অনেক বড় ড্রেজিং কার্যক্রম হচ্ছে যে যেন নৌপথে সচল রাখা যায়। এছাড়াও যাত্রীদের আধুনিক সুবিধা দেওয়ার জন্য আধুনিক সুবিধা সমৃদ্ধ টয়লেট কমপ্লেক্স আমাদের প্রস্তুত করা হবে এবং টার্মিনাল প্রস্তুত করা হবে। বিআইডব্লিউটিএ বলছে ফেরি চলাচল শুরু হলে পণ্যবাহী ট্রাক, মিনিবাস, ব্যক্তিগত যানবাহন নিয়ে যাওয়া যাবে সন্দ্বীপে। ঘাটগুলোতে চাইলে যে কেউ নৌযান সার্ভিস শুরু করতে পারবে, এমন ঘোষণায় আশার আলো দেখছেন নতুন উদ্যোক্তারা। সন্দ্বীপের চারিদিকে একটা ট্যুর দিবে, 1 দিন বা 2 দিনের পক্ষে রাত্রি ওখানে যাপন করবে, একটু ক্যাম্পিং হবে, ওখানে ক্যান্ডেল লাইট হবে, বিভিন্ন রকমের একটা করব। এই ধরনের অনেকগুলো পরিকল্পনা আছে। সন্দ্বীপে যেন মানুষ গেলে নিরাপত্তাহীনতা বা কোনো রকমের হ্যারাসমেন্ট না হয়। গবেষকরা বলছেন ফেরি সার্ভিস শুরু হলে সন্দ্বীপের কৃষি, মৎস্যসহ অর্থনীতি, বাণিজ্য ও স্বাস্থ্য খাতে আসবে নতুন গতি। এছাড়া পর্যটকদের জন্য আকর্ষণীয় করে সাজানো যাবে দ্বীপের সমুদ্র উপকূলকে। তবে পুরো সুবিধা পেতে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জও। এখানে ওয়েভ আছে, টাইড আছে, কারেন্ট আছে, এখানে সেডিমেন্টেশন আছে, অর্থাৎ এখানে যে পরিমাণ পলি, আমাদের মূল চ্যালেঞ্জের জায়গাটা কিন্তু পলি, আর একটা চ্যালেঞ্জ হচ্ছে ওয়েভ। সেক্ষেত্রে একদিকে হলো প্রতি বছর 1 থেকে 2 বার ক্যাপিটাল ড্রেজিং করতে হবে, আর হচ্ছে যে সার্বক্ষণিকভাবে সেখানে ড্রেজার দুটো কিন্তু থাকতে হবে মেনটেন্যান্স ড্রেজিং করার জন্য। উত্তাল বঙ্গোপসাগর পাড়ি দিতে সক্ষম এমন ফেরি এ রুটের জন্য তৈরি করা হচ্ছে। এতে যাত্রায় ব্যয়ও কমবে বলে আশা বিআইডব্লিউটি-এর। নারী, পুরুষ, বৃদ্ধ কিংবা অসুস্থ মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়। তারপর এমন কাদামাখা পথ পাড়ি দিয়ে কিংবা ভাটা বা জোয়ারের সময় কোমর সমান পানি পাড়ি দিয়ে উঠতে হয় নৌযানে। তারপর সমুদ্র পথে এক অনিশ্চিত যাত্রা। সন্দ্বীপের প্রায় 2 থেকে 3 লাখ মানুষের এই যাত্রার দুর্ভোগের গল্প গত 200 বছরের। ব্রিটিশ শাসন, পাকিস্তান শাসন কিংবা বাংলাদেশ আমলে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প হলেও যাত্রায় এ দুর্ভোগ তাদের শেষ হয়নি। তবে সম্প্রতি ফেরি চালু হওয়ার খবরে আশার আলো দেখছেন এ দ্বীপের মানুষ। এতে অর্থনীতি, বাণিজ্য, পর্যটন কিংবা যাতায়াতে যে উন্নয়ন হবে তার পথে এখন প্রধান বাধা হিসাবে তারা দেখছেন নিরাপত্তাকে। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। আবহাওয়া অনুকূলে থাকায় ও উচ্চ ফলনশীল জাত বাছাই করায় ঢাকার ধামরায়ে সরিষার ভালো ফলনের আশা কৃষকদের। কৃষি বিভাগের তথ্য বলছে উপজেলায় চলতি মৌসুমে 7,000 হেক্টরেরও বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে, যেখান থেকে ভালো লাভের আশা কৃষকদের। ধামরাই থেকে হুমায়ুন কবিরের তথ্য ছবিতে থাকছে প্রতিবেদন। রাজধানীর ঢাকার অদূরেই হলুদের সাম্রাজ্য। ধামরাই উপজেলার ফসলের মাঠ প্রান্তরে সরিষা ফুলের সৌন্দর্য প্রকৃতিতে দিয়েছে অন্য এক রূপ। এসব ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চলতি মৌসুমে ধামরাই উপজেলায় প্রায় 7,220 হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে, যার মধ্যে বেশিরভাগ জমিতেই বাড়ি 14, 17, 18 এবং বিনা 9 ও 11 জাতের সরিষা রোপণ করেছেন কৃষকরা। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং উন্নত জাতের সরিষা রোপণ করায় গত মৌসুমের তুলনায় ভালো ফলনের আশা কৃষক ও কৃষি বিভাগের। সরষের ফলন অনেক ভালো হয়েছে। আমি 66% জায়গার মধ্যে সরষে চাষ করছি। 95 ডিসেম্বর জায়গা সরষের আবাদ করছি, আমার ফলন খুব ভালো। সরষে কোনো রোগ বালাই নাই, সরষে বেশ পাইগুলো ভালো দামে বেচা পারুম। সয়াবিন তেলের আমদানি নির্ভরতা কমাতে ও সরিষা চাষের পরিসর বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। পাশাপাশি কৃষকদের বিনামূল্যে বীজ ও সার্বিক সহায়তায় তৎপর কৃষি বিভাগ। 450 হেক্টর সরিষা আবাদের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে এবং 450 হেক্টরই আবাদের পূরণ হয়েছে। আর আমার এখানে কৃষকদের আমরা সরকারিভাবে সরিষার প্রণোদনা দিয়ে থাকি। আধুনিক সরিষাগুলোর চাষ হয়েছে মাঠে, এর ফলন অনেক বেশি এবং এগুলোর ঝরে পড়বে কম, যে কারণে কৃষক অনেক বেশি লাভবান হবেন এবং তেলের পার্সেন্টেজটাও অনেক বেশি পাওয়া যায় সরিষা থেকে। তবে মৌসুমি এ ফসলের উৎপাদন বাড়াতে সহজ শর্তে ঋণ সহ আর্থিক সহায়তার দাবি কৃষকদের। হুমায়ুন কবির, এখন ধামরাই। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ওমরা পালনে 3 মাস পর্যন্ত ভিসা দেয়ায় সৌদি আরবে বিভিন্ন পর্যটন শহরে বাড়ছে দর্শনার্থীদের আনাগোনা। নতুন বছরের শুরুতে ওমরা পালনের পাশাপাশি মক্কা, মদিনা ছাড়াও পরিবার পরিজন নিয়ে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেড়াচ্ছেন মুসল্লিরা। জমজমাট পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আলম হৃদয়।
নতুন বছরের শুরুতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাওয়া মুসল্লিদের ভিড় বেড়েছে সৌদি আরবে। উমরা পালন শেষে মক্কা মদিনা ছাড়াও দেশটির বিভিন্ন পর্যটন নগরী ঘুরে বেড়াচ্ছেন মুসল্লিরা। সৌদি আরবের বাইরের মুসল্লিদের উমরা পালনে 3 মাস পর্যন্ত ভিসার মেয়াদ দেয়ায় পর্যটন শহরগুলোতে বেড়েছে দর্শনার্থীদের আনাগোনা। জেদ্দায় আরব সাগরের পাশাপাশি বাণিজ্যিক শহরগুলোতেও পরিবার পরিজন নিয়ে সময় কাটাচ্ছেন উমরা পালনকারীরা। জেদ্দা আগের মতো নেই, যেখানে সৌদি সরকার বর্তমানে জেদ্দাকে উন্নত করার জন্য, পর্যটন শিল্পকে উন্নত করার জন্য নানান ধরনের তারা কর্মযোগ্য হাতে নিয়েছে। আরব সাগরের সাইডে আছে, এই জেদ্দা শহরে যে আসলে মানুষের যে মনটা আনন্দ হয় সাগরের পাশে, এটা কিন্তু তার একটা বহিঃপ্রকাশ। এখানে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছি, খুব ভালো লাগছে। বিশ্বের সব দেশের নাগরিকদের আকৃষ্ট করতে সৌন্দর্য বর্ধন, নিরাপত্তা বাড়ানো সহ সব দিকে গুরুত্ব দিচ্ছে সৌদি আরব সরকার। তাই দিনের পাশাপাশি রাতেও ঘুরতে দেখা যায় ভ্রমণ পিপাসুদের। এই অবস্থায় মক্কা মদিনা, রিয়াদ, জেদ্দা, তায়েফ, বুরাইদা ও দাম্মাম সহ সব প্রাদেশিক অঞ্চলের পর্যটন কেন্দ্রগুলোর হোটেল রেস্তোরাঁর ব্যবসা বাণিজ্যও জমে উঠেছে। একটা সময় উমরা পালনে গিয়ে ঘুরে বেড়ানোর সুযোগ না থাকলেও ভিশন 2030 বাস্তবায়নে সৌদি আরব সরকারের বাড়তি সুযোগ সুবিধায় মরুর দেশটিতে আনাগোনা বাড়ছে পর্যটকদের। এছাড়া দেশটির পর্যটন শিল্পকে বিশ্ববাসীর কাছে আকর্ষণীয় করে তুলতে কাজ করে যাচ্ছে সৌদি আরব সরকার। এখন সৌদি আরব বিশ্বের সর্বশ্রেষ্ঠ রেল ভ্রমণ সূচনার সাক্ষী হতে যাচ্ছে 2025, যেখানে বিলাসবহুল ট্রেন থেকে শুরু করে উচ্চগতির ট্রেন ভ্রমণ রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে হাজির হচ্ছে চীন, ইতালি, ফ্রান্স, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, এমনকি সৌদি আরবও। দেশীয় শিল্প আর বিলাসিতার ছোঁয়ায় সাজানো হয়েছে এসব ট্রেন। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। 5 তারকা মানের বিলাসবহুল ট্রেন থেকে শুরু করে উচ্চগতির ট্রেন, প্রথমবারের মতো বিশ্বের সর্বশ্রেষ্ঠ রেল ভ্রমণ সূচনার সাক্ষী হতে যাচ্ছে 2025। সদ্য যাত্রা শুরু করা S3 মডেলের প্যারিস বার্লিন হাইস্পিড ট্রেনের রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে নতুন বছরের শুরু থেকে হুমড়ি খেয়ে পড়ছেন যাত্রীরা। ঘণ্টায় 320 কিলোমিটার গতির এই ট্রেনটিতে ফ্রান্সের রাজধানী থেকে জার্মানির রাজধানী ভ্রমণে সময় লাগছে মাত্র 8 ঘণ্টা। সর্বনিম্ন ভাড়া গুনতে হচ্ছে $60। যাত্রী ধারণ সক্ষমতা 400-র উপরে। চাহিদা থাকায় 2026 সালে দুটি রাজধানীর মধ্যে দ্বিতীয় রুট সংযুক্ত করার পরিকল্পনা চলছে। তবে এখন পর্যন্ত বিশ্বের বৃহত্তম হাইস্পিড রেল নেটওয়ার্কে এগিয়ে চীন। সেখানে ইতোমধ্যেই ঘণ্টায় 350 কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম এরকম বেশ কয়েকটি ট্রেন চালু রয়েছে। এর মধ্যে চলতি বছরই ঘণ্টায় সর্বোচ্চ 450 কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম এরকম ট্রেন চালু করতে যাচ্ছে চীন, যা বেইজিং ও সাংহাইয়ের মধ্যে ভ্রমণের সময় 4 থেকে 2.5 ঘণ্টা কমিয়ে আনবে। বছরটি যে বিলাসবহুল ট্রেন ভ্রমণের জন্য একটি মাইলফলক বছর হতে যাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ 2025 সালের এপ্রিলে প্রথমবারের মতো যাত্রীদের স্বাগত জানাতে প্রস্তুত ইতালির নতুন সুপার ডিলাক্স ট্রেন ওরিয়েন্ট এক্সপ্রেস। ট্রেনটির ডিজাইন ও সাজসজ্জায় রয়েছে 1960-এর দশকের ইতালীয় শিল্প ও স্থাপত্য এবং বিলাসিতার ছোঁয়া। এদিকে বিলাসবহুল ট্রেন ভ্রমণের চাহিদা বাড়তে থাকায় ইউরোপে নিত্য নতুন রুটে চালু হচ্ছে বেশ কয়েকটি ট্রেন। শীতকালীন ছুটির মৌসুমের কথা মাথায় রেখে বেলজিয়ামের ব্রাসেলস থেকে ইতালির ভেনিস রুটেও চালু হতে যাচ্ছে স্লিপার ট্রেন। ভ্রমণ পিপাসুদের জন্য এই ট্রেনে থাকছে নানা সুযোগ সুবিধা। 2025 সালের জুলাইয়ে যুক্তরাজ্যে চালু হতে যাচ্ছে ব্রিটানিক এক্সপ্লোরার নামে দেশের প্রথম বিলাসবহুল স্লিপার ট্রেন। পর্যটকদের ইংল্যান্ড ও ওয়েলসের মনোরম প্রাকৃতিক দৃশ্যের মধ্য দিয়ে নিয়ে যাবে এই ট্রেনটি, যেখানে থাকছে 18টি বিলাসবহুল কেবিন। ট্রেনের পরিবেশ এমন এক প্রশান্তির অনুভূতি সৃষ্টি করবে যা যাত্রীদের একটি চলন্ত চিত্রকর্মের অভিজ্ঞতা দেবে বলে দাবি কর্তৃপক্ষের। এদিকে 20 বছর বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের অ্যালাবামা এবং নিউ অরলিন্সের মধ্যে চলতি বছরের ট্রেন পরিষেবা ফের চালু হতে যাচ্ছে। 2005 সালের আগস্টে হারিকেন ক্যাটরিনার আঘাতে উপকূলীয় রেল ট্রেকারগুলো ধ্বংস হবার পর থেকে এই রুটে রেল চলাচল বন্ধ ছিল। নতুন বছরের রেলযাত্রার আলোচনায় উঠে এসেছে মরুর দেশ সৌদি আরবও। আগামী নভেম্বরেই ড্রিম অব দ্য ডেজার্ট নামক বিলাসবহুল ট্রেন চালুর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের রেলযাত্রায় পরিবর্তন আনতে যাচ্ছে দেশটি। ইতালির একটি প্রতিষ্ঠানের তৈরি 41 কেবিনের ট্রেনটি ছুটবে রাজধানী থেকে 1200 কিলোমিটার দূরের জর্ডান সীমান্ত লাগোয়া শহর আল কুরাইয়াত পর্যন্ত। পাহাড় ঘেরা মরুর পথ অতিক্রমের রোমাঞ্চকর এক অভিজ্ঞতার সাক্ষী হবেন আরোহীরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এবার খেলার খবর।
সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাতে চান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। শুক্রবার তিনি জানালেন, সাকিবের ব্যাপারে বিপিএলের মাঝেই সিদ্ধান্ত নেওয়া দরকার। এদিকে মেগা এই আসরে নাজমুল শান্তই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন বলে নিশ্চিত করেছেন এই সভাপতি। বাকিটা জানাবেন এসকে শাওন। গেল বছর দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্ট ফরম্যাটে বিদায় নিতে চেয়েছেন সাকিব আল হাসান, তবে নানা জটিলতায় ঘরের মাটিতে অভিজাত ফরম্যাটে নিজের শেষ ম্যাচ খেলতে পারেননি নাম্বার 75। এরপর গুঞ্জন উঠেছিল উইন্ডিজে ওয়ানডে সিরিজ খেলবেন, যদিও সেটা সত্য হয়নি। 50 ওভারের ক্রিকেটকে বিদায় না বলায় তাকে নিয়ে জল্পনা কল্পনা চলমান। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে লাল সবুজ জার্সিতে দেখা যাবে কিনা। শুক্রবার বিপিএল চলাকালে এমন প্রশ্নের সম্মুখীন হন বিসিবি সভাপতি। চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের বাইরে, সেক্ষেত্রে এখন এটা খুব ভ্যালিড একটা কোয়েশ্চেন। এই জিনিসটা আমার মনে হয় যে এই বিপিএল এর মাঝেই সিলেক্টরদের সাথে বসে আমাদের ডিসিশন নেওয়া দরকার। আর বিসিবি বসের কথায় পরিষ্কার, সাকিবকে মেগা আসরে খেলাতে তারা আগ্রহী। এ ব্যাপারে চেষ্টার কোনো কমতি রাখতে চান না বিসিবির শীর্ষ কর্তা। ওর যে ইস্যুগুলো আছে সে তো মাঝে মাঝে মন্ত্রণালয়ের সাথে কথা বলে কিভাবে ওইটা কি করা যায়। আর ওর যে জিনিসগুলোতে আমার হেল্প করার কোনো ব্যাপার নেই, এটা আমি আগেও বলেছি, এখনও বলছি। এটা শুধুমাত্র গভর্নমেন্ট লেভেল থেকে যদি কোনো ইনস্ট্রাকশন আসে, ওর যেই সমস্যাগুলো আছে ওগুলো যদি ঠিক করতে পারে, তাইলেই কিন্তু আমার মনে হয় যে এটার একটা ব্যাপার ডিসিশন নিতে পারে। এদিকে টি-20 থেকে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত, যে কারণে ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কত্বে কোনো পরিবর্তন আসছে কিনা জানতে চাওয়া হয় বিসিবি সভাপতির কাছে। আপনারা বলেছেন যে এই ডিসেম্বর পর্যন্ত ছিল 1 বছর, সো আমরা তো আসলে মনে করেছিলাম যে ও চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ক্যাপ্টেন থাকবে। বাট এরপরের ব্যাপারটা আমরা বোর্ডের কাছ থেকে, বাট এই মুহূর্তে যে ইনজুরি হয়ে বাইরে গেছে, ও আসবে যে ক্যাপ্টেনই আসবে। এখন আমরা ক্যাপ্টেন্সি ওর না নেওয়ার কোনো কারণ দেখছি না আমরা ক্যাপ্টেন্সিতেও। আগামী 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু বাংলাদেশের। এসকে শাওন, এখন ঢাকা। এখন বাজার শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সংবিধান সংশোধন প্রশ্নে ছাত্র প্রতিনিধি এবং রাজনৈতিক দলের মতানৈক্য, সবার অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দরকার, সুশাসন দরকার, সাম্য দরকার, ন্যায় বিচার দরকার। থেকে সামনে রেখে যাই হয় তাই আমরা গ্রহণ করতে চাই। চলে গেলেন দস্যু বনহুর নায়িকা অঞ্জনা। বাদ জোহর বিএফডিসিতে জানাজা শেষে বনানীতে দাফন। তীব্র শীত আর কুয়াশায় বিপর্যস্ত জনজীবন, তাপমাত্রা কমায় বেশি দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাতে চেষ্টার কমতি রাখতে চায় না বিসিবি, নেতৃত্ব দেবেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের বাইরে, সেক্ষেত্রে এখন এটা খুব ভ্যালিড একটা কোয়েশ্চেন। এই জিনিসটা আমার মনে হয় যে এই বিপিএল এর মাঝেই সিলেক্টরদের সাথে বসে আমাদের ডিসিশন নেওয়া দরকার। আর এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon, আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।